আর যখনই সে তার মনোযোগ এক জায়গায় ধরে রাখে তখনই হঠাৎ করেই সে ট্রান্সপোর্ট হয়ে তার রুমের মধ্যে চলে আসে। আর যখন এখানে পড়ার আওয়াজ পেটটা শুনতে পারে তখন সে দৌড়ে রুমে চেক করতে আসে। এরপরে মার্ক সোজা বেকিকে কল দেয় আর তাকে সেই বইটা নিয়ে আসার জন্য বলে। আর তখন আমরা দেখতে পারি বেকির রুমের মধ্যে সেই ফুলটা অলরেডি তাজা হয়ে গিয়েছিল, আর তাছাড়া সেই ফুলের মধ্যে থেকে একটা পোকাও বাইরে বেরিয়েছিল। এরপর পরদিন সকালবেলা মার্ক আর মিমো মিলে কিভাবে থমাসকে সেভ করা যায় সেটা নিয়ে প্ল্যানিং করা শুরু করে। এখানে যেহেতু মিমো অনেক দিন পার করে এসেছে এই জন্য মিমো সেই জায়গাটা সম্পর্কে অনেক কিছুই জেনে গেছে। সে বলে যে একটা নদীর পাড়ে আমি লুকানোর মতো একটা জায়গা বানিয়েছিলাম যেখানে নানান সময় তারা রেস্ট নেওয়ার জন্য থামে। আর তখন ব্ল্যাক টাওয়ারের একটা লোক গিয়ে গ্রিফিনকে খবর দেয় যে যেই ছেলেটা বারবার করে টেলিপোর্ট করে সে আমাদের হাত থেকে আরো একবার পালিয়ে গেছে। আর এইটা শোনার পরে গ্রিফিনের মাথা প্রচন্ড গরম হয়ে যায়। আর এদিকে যখন পরদিন সকালবেলা বেকি ঘুম থেকে উঠে তখন সে সেই ফুলটাকে আবারও তাজা অবস্থায় দেখতে পারে। এটা দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। আর এরপরে যখন সে সেই বইটা নিতে যায় তখন সেই পোকাটা তাকে কামড়াতে যাচ্ছিলই, কিন্তু কোনো রকমে সে বইটা নিয়ে বের করে সেটা তার বাবাকে দিয়ে দেয়, কারণ মার্কের এই ব্যাপারগুলো তার কাছে গল্প কাহিনীই মনে হচ্ছিল। আর যখন সে স্কুলে গিয়ে এগুলো মার্ককে বলে তখন মার্ক প্রচন্ড রাগ করে ফেলে। আর এদিকে যখন বেকির বাবা সেই বইটাকে ভালো করে পড়ে তখন সে এগুলো দেখার পরে ক্লিয়ার হয়ে যায় যে মার্ক আসলে অসুস্থ। এই জন্য সে সোজা তার মায়ের কাছে চলে যায় আর তার মাকে বলে যে তোমার ছেলের মানসিক অবস্থা ঠিক নেই, তাকে যে কোনো ওয়েতে পাগলখানায় ভর্তি করাতে হবে। আর এইটা শোনার পরে পিটার রাজিও হয়ে যায়। আর একটু পরেই মার্কের ঘরের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে আর এখানে লোকজন তাকে জোর করে ধরে নিয়ে যাওয়ার ট্রাই করছিল। তবে মার্ক কোনো রকমে তাদের থেকে পালিয়ে সোজা সেখান থেকে চার্চে চলে আসে যেখানে কিনা মিমো অলরেডি তার জন্য ওয়েট করছিল। আর যখন তারা চলে যাওয়ার ট্রাই করছিল তখনই সেই লোকজনগুলো আবারও এসে তাদের উপর আক্রমণ করে দেয়। আর এইবার তারা দুইজন মিলে তাদেরকে ফেস করার ট্রাই করে। আর তখনই আমরা দেখতে পারি এখানে মুখ ঢেকে একটা লোক চলে আসে যে কিনা এসে এই লোকগুলোকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। সে এমন করে একজনকে পেটায় যে তার এখানে মৃত্যুই হয়ে যায়। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে মার্ক আর মিমো কোনো রকমে পালিয়ে চলে যায়। আর এদিকে যখন পেট্রা তার ছেলের জন্য চার্চের বাইরে ওয়েট করছিল তখন সে দেখতে পারে মার্ক চার্চ থেকে বাইরে এসেছে আর তার জামা কাপড়ের মধ্যে রক্ত লাগানো ছিল। তবে তখন অন্য সাইডে আমরা দেখতে পারি মার্ক আর মিমো টেলিপোর্ট হয়ে অলরেডি এই দুনিয়াতে চলে এসেছিল। এই জন্য মিমো দ্রুত তাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার ট্রাই করে যেখানে লুকানোর একটা জায়গা সে বানিয়েছিল। আর এদিকে ডক্টর পিটার এসে বেকিকে ক্লিয়ার করে বলে দেয় যে মার্ক একটা লোকের জীবন নিয়ে নিয়েছে, সো সোজা কথায় তার সাথে কোনোদিনও মিট করা যাবে না, তার থেকে দূরে থাকার ট্রাই করো। আর এই জন্য প্রচন্ড আপসেট হয়ে যখন বেকি গান শুনতে শুনতে ফ্লোরে শুয়ে পড়ে তখন অন্যদিকে আমরা দেখতে পারি ব্ল্যাক টাওয়ারের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই বৃষ্টির জন্য মিমো প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এখানে যখনই বৃষ্টি পড়ে তখন ফুলের উপরে পানি পড়ার জন্য ফুলগুলোর মধ্য থেকে ভয়ঙ্কর রকমের পোকা বের হয় যেগুলো কামড় দিলেই মৃত্যু। আর তখন এদিকে বিকির উপরেও সেই অদ্ভুত পোকাটা আক্রমণ করে দেয় আর এটা সোজা তার মুখের মধ্যেই চলে যায়। বিকি কোনো রকমে মুখের মধ্য থেকে এটাকে টেনে বের করে আর এরপর এটার উপরে লবণ দিয়ে এটার খেলা সেখানে শেষ করে। আর তখন এদিকে মার্ক আর মিমো এই পোকাগুলো থেকে নিজেদের জীবন বাঁচানোর জন্য দৌড়ে একটা পাহাড়ের উপরে চলে আসে। আর যখন এখানে রাতটা শেষ হওয়ার পরে পরদিন সকাল হয়ে যায় তখন তারা দেখতে পারে সমস্ত পোকাগুলো কেমন করে যেন পুড়ে গেছে। আর তখন এদিকে বেকি সোজা তার বাবার রুমে গিয়ে সেই ক্রনিক্যাল বইটাকে খুঁজে বের করার ট্রাই করে, কারণ মার্কের গল্পে এখন সে বিশ্বাস করে ফেলেছে। আর এরপর সে সোজা সেখান থেকে বইটা নিয়ে চলে আসে মার্কের মায়ের কাছে। আর তখন এদিকে মার্ক আর মেমো হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের উপরে বানানো একটা পুকুরের মধ্যে চলে আসে আর এখানে তারা মন ভরে গোসলও করে। আর তখন বাস্তব দুনিয়াতে আমরা দেখতে পারি যখন ডক্টর পিটার তার রুমে ব্যাক করে তখন সে রক্ত লাগানো সেই জামা কাপড়গুলো খুলে সেগুলোকে পুড়িয়ে দেয়। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে ডক্টর পিটারই আসলে মার্কের বেশ ধরে সেই লোকজনকে পিটিয়েছিল আর একটা লোকে যে খুন করেছে সেটা সেই করেছে। আর তখন এদিকে ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে গ্রিফিনের আড্ডাখানায় এমন একটা লোক চলে আসে যার আসলে কোনো চেহারাই ছিল না। আর এই লোকটা এসে গ্রিফিনকে বলে যে আমি মার্কে আসল দুনিয়াতে যাওয়ার জন্য বারবার করে আটকানোর ট্রাই করছিলাম, তবে আমি আসলে ফেল করেছি। আর তখন এদিকে মার্ক যখন মেমোর বানানো সেই গোপন ঘরটা দেখে তখন সে তার পরিশ্রম দেখার পরে খুবই হ্যাপি হয়ে যায়, কারণ এখানে একটা সিঁড়ির মাধ্যমে তারা উপর থেকে দাঁড়িয়ে এই রাস্তা দিয়ে যাওয়া প্রত্যেকটা লোকের উপরেই নজরদারি করতে পারবে। আর এদিকে বেকি সোজা পিটার কাছে এসে মার্ক সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো তাকে ক্লিয়ার করে বলে। এতদিন পর্যন্ত সে যা যা করেছে সেগুলো কেন করেছে সেই ব্যাপারগুলো তার কাছে ক্লিয়ার করে। সেখানে একটা ডিটেকটিভও ছিল, এই জন্য এগুলো শোনার পরে তারও মনে হয় যে হ্যাঁ, শহরের মধ্যে ইদানিং প্যারালাল অ্যাক্টিভিটি অনেকটা বেড়ে গেছে। আর এরপরে বেকি তাদেরকে সমস্ত ব্যাপারগুলো এক্সপ্লেন করা শুরু করে, তার পূর্বপুরুষের গল্প বলা শুরু করে আর সেই বইটা সম্পর্কে এক্সপ্লেন করা শুরু করে। তবে তখনই বেকির মনে হয় যে সে তার ব্যাগটা তো তার বন্ধুর গাড়ির মধ্যেই রেখে দিয়েছে আর সেই ব্যাগটার মধ্যেই সেই বইটা ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে মার্ক আর মেমো তারা দুজন মিলে একটা প্ল্যানিং করছিল। এখানে মার্ক তাকে বলে যে আমরা সেই মাইন পর্যন্ত যেতে পারি যেই মাইনের মধ্যে বাধ্য করে সমস্ত বন্দীদের কাজ করানো হয়। এখান থেকে আমরা যে কোনো ওয়েতে থমাসকে খুঁজে বের করবো আর তাকে নিয়ে সোজা আমি টেলিপোর্ট হয়ে আসল দুনিয়াতে চলে যাব। আর এরপরে মেমো কোনো রকমে সেখান থেকে সোজা চলে আসবে সেই টেলিপোর্টওয়ালা দরজার সামনে। আর তখনই মার্ক ভেতর থেকে দরজাটা খুলে দিলে মেমো সেই দরজা দিয়ে ভেতরে চলে আসতে পারবে। এতে করে তারা তিনজনই সেভ হয়ে যাবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেহেতু মার্ক এখন নিজের ইচ্ছায় টেলিপোর্ট হতে পারে না, সে কখন টেলিপোর্ট হয় এই ব্যাপারটা সে নিজেও জানে না। এই জন্য তাকে প্র্যাকটিস করতে হবে এই ব্যাপারটার উপরে কন্ট্রোল আনার জন্য।
আর তখন এদিকে আমরা দেখতে পারি ব্ল্যাক টাওয়ারের দুনিয়া থেকে একটা লোক সোজা চলে আসে ডক্টর পিটারের কাছে। আর এখানে এসে সে তাকে একটা মেসেজ দেয়। সে বলে যে মার্ক এখন ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে আছে। আর এই মেসেজটা পাওয়ার পরে যখন সে তার মেয়ে বেকির রুমের মধ্যে যায় তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে বেকি তো এখানে ছিলই না। আর এই জন্য সে এখানে থাকা সমস্ত ধুলাবালাগুলোকে এক জায়গায় করে আর এগুলোকে মুখের মধ্যে ঢুকিয়ে সে এই ব্যাপারটা বের করে ফেলে যে আজকে সারাদিন বেকির সাথে কি কি হয়েছিল। আর তখন সে জানতে পারে যে বেকি এখন একটা পার্টিতে আছে যেখানে সে তার সেই ব্যাগটা আনতে গিয়েছে। আর এদিকে ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে মার্ক বারবার করে টেলিপোর্ট হওয়ার ট্রাই করছিল, তবে কোনোভাবেই সে কিছু করতে পারছিল না। আর এই জন্য মেমো তাকে পরামর্শ দেয় যে তোমার মধ্যে যেই ভয়টা আছে সেই ভয়টাকে যদি তুমি দূর করে কোনো ভালো কিছু চিন্তা করো, যে জিনিসটা তুমি ভালোবাসো, তাহলে হয়তোবা তোমার শক্তিটা তোমার মতো করে কাজ করতে পারে। এই জন্য মার্ক কানের মধ্যে ইয়ারফোন দিয়ে শুয়ে পড়ে আর সে বেকিকে কিস করার ব্যাপারে কল্পনা করে। আর তখনই সে টেলিপোর্ট হয়ে সোজা পৃথিবীতে চলে আসে। আর সেখান থেকে 1 সেকেন্ডের মধ্যে সে আবারও টেলিপোর্ট হয়ে মিমোর কাছেও চলে আসে। তবে তখন মিমো তাকে বলে যে তুমি 2 দিনের জন্য চলে গিয়েছিলে। আর তখন মার্ক এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে নিজের ইচ্ছা মতো টেলিপোর্ট হওয়ার জন্য সেই ব্যাপারটাকে মন থেকে অনুভব করতে হয়। আর তার বুঝতে হয় যে সে এখন সেই জায়গাতেই আছে। আর তখন এদিকে বেকি যখন সেই পার্টিতে এসে তার বন্ধুর থেকে সেই ব্যাগটা নেওয়ার ট্রাই করে তখন সে দেখতে পারে এখানে সবাই খুবই ব্যস্ত ছিল। এই জন্য সে তার বন্ধুর কিচেনে চলে আসে আর এখানে সে তার ব্যাগটা পেয়ে যায়, যেটা কিনা পুরোপুরি ভেজা অবস্থায় ছিল। আর যখন সে সেটার মধ্য থেকে ক্রনিক্যাল বইটা বের করে তখন এই বইয়ের মধ্যে সে একটা ফুলও পেয়ে যায়, যেই ফুলটা কিনা তাজা হয়ে গিয়েছিল। এখন সেটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই ফুলের মধ্য থেকে যেই পোকাটা বেরিয়েছে সেটা খুব শীঘ্রই মানুষের উপর আক্রমণ করবে। এই জন্য সে লবণের একটা প্যাকেট নিয়ে সেই বিচ্ছুটাকে থামানোর জন্য তাকে খোঁজা শুরু করে। আর এদিকে এই দুনিয়াতে যখন মার্ক ঘুমাচ্ছিল তখন হঠাৎই সে কারো পায়ের শব্দ শুনতে পারে। এই জন্য যখন সে উঠে বাইরে চেক করতে আসে তখন সে দেখতে পারে এটা ছিল তার বাবা। আর তার বাবা তার মৃত্যুর দায়ভার সমস্তটা মার্কের উপরে দিচ্ছিল, যদিও মার্ক কিছু বুঝতেই পারছিল না। আর মিমো তাকে বারবার করে বোঝানোর ট্রাই করছিল, তবে এতে করে কোনো লাভই হচ্ছিল না। আর তখনই মার্ক এই ব্যাপারটা অনুভব করে যে তার ব্রেইনের উপরে কেউ একজন কন্ট্রোল নেওয়ার ট্রাই করছে। আর তখন এদিকে ডক্টর পিটার বেকিকে ফলো করে সেই পার্টিতে চলে আসে আর তাকে নিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখন বেকি দেখতে পারে যে সেই ভয়ঙ্কর জন্তুটা একটা মেয়ের উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলেছে। এই জন্য যখনই সে তাকে সাহায্য করতে যাচ্ছিল তখনই পিটার তার সামনে চলে আসে আর সে পুরোপুরি তার মেয়েকে তার কন্ট্রোলে নিয়ে নেয় আর তাকে সোজা বাসায় যাওয়ার জন্য বলে। আমরা দেখতে পারি তখন এই পার্টির মধ্যে পিটরা এবং সেই ডিটেকটিভও ছিল। আর তখন তারা লক্ষ্য করে যে বাচ্চারা আকাশের দিকে উঠছে আর হঠাৎই এখানে চিৎকার চেঁচামেচি শব্দ চলে আসে আর কয়েক সেকেন্ডের মধ্যে সবাই দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করে। আর তখন পিটরা দেখতে পারে এখানে বিশাল বড় একটা মনস্টার চলে এসেছে, যেটা কিনা মানুষজনকে খেয়ে ফেলছে। এটা দেখার পরে যখন ডিটেকটিভ গুলি বের করে তাকে শুট করার ট্রাই করে তার আগেই সেই পোকাটা এসে তার উপর আক্রমণ করে দেয়। এই জন্য পিটরা সেই বন্দুকটা নিয়ে সেটাকে শুট করে সেখানে মেরে ফেলে। আর তখনই আমরা দেখতে পারি এখানে ডক্টর পিটারও চলে আসে আর সেই ভয়ঙ্কর পোকাটা একটা ভাল্লুকে কনভার্ট হয়ে যায়। আর তখন এদিকে ব্ল্যাক টাওয়ারের মধ্যে মার্কের ঘুম আবারও ভেঙে যায় মাছের নড়াচড়ার জন্য। এই জন্য সে উঠে মিমোর সাথে চিৎকার চেঁচামেচি করা শুরু করে। তবে মিমো তাকে বলা শুরু করে যে তোমার বাবার মৃত্যুর জন্য তুমিই দায়ী। আর এতে করে মার্ক এত বেশি রাগ হয়ে যায় যে সে মিমোকে ধরে পেটানোই শুরু করে। এই জন্য ব্ল্যাক টাওয়ারের সমস্ত দেয়ালগুলো থরথর করে কাঁপা শুরু করে। আর এগুলো দেখার পরে গ্রিফিন দ্রুত কয়েকটা শিকারীকে মার্ককে শিকার করার জন্য পাঠিয়ে দেয়। আর তখন এদিকে যখন আসল মেমো এখানে ব্যাক করে তখন সে দেখতে পারে মার্ক অন্য একটা মেমোকে ধরে পেটাচ্ছিল। আর এটা দেখার পরে সে একটু বেশি শকড হয়ে যায়। তবে যখনই সে গিয়ে সেই মেমোকে টাচ করে তখন সে হঠাৎই গায়েব হয়ে যায়। তবে পায়ের চিহ্নগুলো বলে দিচ্ছিল যে সে এখন কোন দিকে যাচ্ছে। এই জন্য মেমো একটা লাকড়ির টুকরো নিয়ে সেই দিকে ছুঁড়ে মারে, যেটা গিয়ে সেই বহুরূপীর গায়ে লাগে, যেই জন্য সে সেখানে বেহুশি হয়ে যায়। আর তখন সে তার আসল রূপেও ব্যাক করে। এরপরে তারা দুজন তাকে ধরে বেঁধে ফেলে। আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন তাকে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া শুরু করে। তখন এই লোকটা তাদেরকে বলে যে আসলে আমি গ্রিফিনের জন্য কাজ করি আর আমি হচ্ছে একজন বহুরূপী, যে কিনা যেই কোনো মানুষের রূপ ধারণ করতে পারি আর মানুষকে সেইটাই বোঝাতে পারি যেইটা সে বুঝতে চায়। আর তাছাড়া এই সমস্ত কাজগুলো আমি গ্রিফিনের জন্যই করেছিলাম। তবে তখনই তারা শুনতে পারে কেউ একজন তাদের দিকেই আসছে। আর এদিকে যখন শহরের মানুষজন পার্টিতে হওয়া এই ভয়ঙ্কর ঘটনাটা সম্পর্কে জানে তখন তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়। তারা চিন্তা করছিল যে সার্কাসের ভাল্লুকটা কি করে পার্টি পর্যন্ত চলে আসলো। তবে আসল সত্যিটা কি ছিল সেটা তো ডিটেকটিভ আর পেট্রা খুব ভালো করেই জানতো, যে তাদের উপরে একটা ভয়ঙ্কর মনস্টার আক্রমণ করেছে। এই জন্য ডিটেকটিভ পেট্রাকে আলাদা একটা জায়গায় নিয়ে ক্লিয়ার করে বলার ট্রাই করে যে তোমার হাজবেন্ড যখন আগুনে পুড়ে মারা গিয়েছিল তখন তার বডির একটা চিহ্ন পর্যন্ত আমরা পাইনি। তখনও এই ডিটেকটিভের সামনে আসল খুনি এসে হাজির হয়েছিল। তবে ডিটেকটিভ চাইলেও কিছু করতে পারছিল না, কারণ সে কোনো নর্মাল মানুষ ছিল না। আর এইবারও সেই ভয়ঙ্কর মনস্টার তাদের উপরে আক্রমণ করে এই ব্যাপারটা প্রমাণ করে দিয়েছে যে আসলে সেই বইটার মধ্যে যা ছিল সেগুলোই সত্যি। এই জন্য ডিটেকটিভ তাকে বুঝিয়ে বলে যে আমাদেরকে যেই কোনো ওয়েতে সেই বইটা খুঁজে বের করতে হবে আর সেই বইয়ের রহস্যটাকে উদ্ঘাটন করতে হবে।
আর তখন এদিকে মার্ক আর ম্যামও কিছু লোকজনকে ফলো করতে করতে সোজা সেই মাইনে চলে আসে, যেখানে কয়েদিদেরকে দিয়ে জোর করিয়ে কাজ করানো হচ্ছিল। আর এখানে যখন কমান্ডার এসে আরেক কমান্ডারকে বলে যে আমরা যে মিশনে গিয়েছিলাম সেটাতে আমরা ফেল করেছি, তখন এই কমান্ডার প্রচণ্ড রাগ করে তাকে এখানে তেল ভরার কাজে লাগিয়ে দেয়। আর তখন মার্ক থমাসকে খুঁজে বের করার জন্য তার ফেভারিট গানটাকে প্লে করে দেয়, আর গান শুনতেই থমাস তার হাতটা তুলে দেয়। এই জন্য তারা বুঝতে পারে থমাস আসলে কে। তবে তখনই সিংওয়ালা আরও একটা লোক এসে তাকে ধোলাই করে তাকে টেনে সোজা মাইনের গভীরে নিয়ে যায়। এই জন্য মিমো তাকে বলে যে আমাদের রাত হয়ে যাওয়ার জন্য ওয়েট করা উচিত। আর যখনই রাত হয়ে যায় তখন তারা দুজন ফাইনালি একে অন্যকে গুড বাই বলে, আর মিমো শুরু করে দেয় গার্ডদেরকে ডিস্টার্ব করার কাজ। আর তখন মার্ক দৌড়ে তার ভাই পর্যন্ত চলেও আসে। তবে এখানে এসে সে বুঝতে পারে যে এখানের তেলগুলো তার টেলিপোর্ট হওয়া আটকে দিচ্ছিল। আর তখন থমাস তাকে এই ব্যাপারটা ক্লিয়ার করে বলে যে গ্রিফিনের আসল উদ্দেশ্য হচ্ছে তোমার পর্যন্ত পৌঁছানো, আর তোমার পর্যন্ত পৌঁছানোর জন্যই সে আমাকে ইউজ করছিল, কারণ সে তোমার শক্তিটার ইউজ করে পৃথিবীতে ট্রান্সপোর্ট হতে চায়। আর তখন এদিকে মিমো সেই পোর্টালের দিকে দৌড়ানো শুরু করে, আর সিংওয়ালা সেই গার্ডরাও তাকে ফলো করা শুরু করে। তবে তখন এদিকে আমরা দেখতে পারি মার্ক আর থমাস তারা দুজনে এই ব্যাপারটা নিয়ে ঝগড়া করছিল যে গ্রিফিনের সাথে তারা কে ফাইট করবে। তবে তখন মার্ক তার পাওয়ারটাকে শো করে, সে তার সেই লকেটটার সাহায্যে তার পাওয়ার দিয়ে এখানে দেয়ালের মধ্যে একটা ফুটোই করে দেয়, যেই ফুটো দিয়ে কোনো রকমে তারা দুই ভাই তো পালিয়ে যায়। তবে বেচারা মিমো সেখানে ফেসে যায়, কারণ সেই ভয়ঙ্কর জন্তুগুলোর সাথে ফাইট করতে গিয়ে তাকে তার আঙুলগুলো পর্যন্ত বিসর্জন দিতে হয়। তবে তখনই একেবারে শেষ মুহূর্তে সেখানে মার্ক আর থমাস চলে আসে, যারা কিনা সেই সমস্ত মনস্টারদেরকে শেষ করে কোনো রকমে মিমোকে সেভ করে। আর এদিকে যখন গ্রিফিন জানতে পারে তারা তিনজনই এখান থেকে পালিয়ে গেছে, তখন সে রাগের মাথায় পাগলের মতো হয়ে যায়। এই জন্য সে মানুষের বডি ছেড়ে নিজের আসল রূপে এসে তাদের তিনজনকে ফলো করার সিদ্ধান্ত নেয়। আর এরপরে যখন তারা তিনজন সেই পোর্টালের একেবারে সামনে চলে আসে, তখন হঠাৎই থমাস মার্কের কাছ থেকে সেই লকেটটা চায়। যখন মার্কেটটা দেওয়ার জন্য তাকে না করে দেয়, তখন সে গিয়ে তাকে পেটানো শুরু করে। তবে তখনই গ্রিফিন তাদের সামনে চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি পিট্রা আর ডিটেকটিভ চলে আসে ডক্টর পিটারের রুমের মধ্যে, যারা কিনা বেকিকে জোর করে বের করে নিয়ে যাচ্ছিল। তবে ডক্টর পিটার কোনোভাবেই এমনটা হতে দিতে চাইছিল না। আর এদিকে যখনই মার্ক জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে চারপাশে ঘন কুয়াশা হয়ে গিয়েছিল। আর তখনই সে সেই লকেটটা হাতে নেয়, যেটা কিনা তার ভাই থমাস সেখানে ফেলে দিয়েছিল। তার ভাই থমাসের অবস্থা দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সে এখন গ্রিফিনের কন্ট্রোলে আছে। আর তখন এদিকে পেট্রা বেকির সঙ্গে সোজা চলে আসে সেই পোর্টালের দরজার সামনে। আর যখন তারা পোর্টালটা খোলার ট্রাই করছিল, তখন অন্যদিকে আমরা দেখতে পারি বারবার করে গ্রিফিন মার্ককে রাগিয়ে তোলার ট্রাই করছিল আর তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ দিচ্ছিল। যদিও মার্ক প্রথমে প্রচণ্ড রাগ হয়ে তার সাথে ফাইট করতে যাচ্ছিলই, তবে শেষ মুহূর্তে সে তার বাবার কথাটা মনে করে, আর এই জন্য সে নিজেকে আবারও শান্ত করে ফেলে। আর তখনই এদিকে যখন পেট্রা কোনো রকমে সেই পোর্টালটা ওপেন করে ফেলে, তখন বেকি দৌড়ে গিয়ে সোজা মেমোকে টেনে মধ্যে নিয়ে আসে। আর এটা দেখার পরে মার্ক ক্লিয়ারলি বুঝতে পারে যে গ্রিফিন এখন প্রচণ্ড রাগ করে আছে। এই জন্য সে সেই লকেটটার মাধ্যমে তার উপরে আঘাত করে। আর হঠাৎ পাওয়া এই আঘাতের জন্য গ্রিফিন প্রচণ্ড বেশি ব্যথা অনুভব করলে সে তার ভাই থমাসকে নিচেই ফেলে দেয়। এই জন্য সে তার ভাইকে নিয়ে কোনো রকমে পোর্টালটার এই পারে চলে আসে। আর যখন গ্রিফিন মধ্যে আসার ট্রাই করছিল, তখন তার মুখের উপরেই তারা দরজাটা বন্ধ করে দেয়। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।